আসসালামু আলাইকুম। তোমরা যারা এখনো প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসের পার্ট 1 এমসিকিউ দেখো নাই তারা প্লিজ ওইটা একটু দেখে আসো। ওইটা দেখার পর এটা দেখলে ওইটার সাথে তুমি এটা মিলাতে পারবে আর কি, তোমার জন্য সুবিধা হবে। তো চলো আমরা শুরু করি। ওকে, প্রথমত আমরা এখানে মাৎসান্যায় দিয়ে শুরু করব। আমরা ওইখানে পুষ্যবতী রাজবংশ পর্যন্ত পড়ে ফেলছি, মানে হর্ষবর্ধন পর্যন্ত আমাদের কমপ্লিট। অ্যান্ড এরপরে আমরা দেখবো যে এখানে শশাঙ্কর মৃত্যুর পরবর্তী যে সময়কালটা সপ্তম থেকে অষ্টম পর্যন্ত এই শতকে যে ঝামেলাগুলো হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ওকে, মাৎসান্যায় বাংলার কোন সময়কে নির্দেশ করে? আমি অলরেডি বলে ফেলেছি, সপ্তম থেকে অষ্টম শতক এই সময়টাকে নির্দেশ করে। মাৎসান্যায় ধারণাটা কিসের সাথে সম্পর্কিত? মাৎসান্যায় শব্দ যদি আমরা বিশ্লেষণ করি, এখানে মাৎস্য মানে মাছ পাবো আর ন্যায় পাবো। ভাইয়া মাছের আবার কি নাই? মাছের কি নাই? মাছের ন্যায় হইলো বড় মাছ কি করে? ছোট মাছকে খেয়ে ফেলে। তিনি এরকম হা করে থাকে, ছোট ছোট মাছ ওর ভিতরে চলে যায়, তারপরে তিনি ইয়ে করে আর কি, খেয়ে ফেলে মাছগুলো। তো বড় মাছ ছোট মাছে খেয়ে ফেলে। তো এই কনসেপ্ট থেকে তোমরা আবার মাছ বাজার, মাছ ধরার নৌকা এগুলোকে বলিও না। এইটা অ্যাকচুয়ালি রূপক অর্থে বোঝানো হচ্ছে। এই বড় মাছ ছোট মাছে খেয়ে ফেলে মানে কি, যারা বড় বড় শাসক তারা কি করতেছে? ছোটদের উপর কি করতেছে? আক্রমণ করতেছে, অন্যায় অত্যাচার অবিচার করতেছে। তার মানে কি? তার মানে একটা অবিশৃঙ্খল একটা ব্যবস্থা, অরাজকতা। তো এই কনসেপ্টটা আর কি, আইন শৃঙ্খলাবিহীন অরাজক অবস্থা। আইন শৃঙ্খলাবিহীন অরাজক অবস্থা বলা হচ্ছে মাৎসান্যায়, যেটা সময়কাল ছিল সপ্তম থেকে অষ্টম শতক পর্যন্ত। মাৎসান্যায় নির্দেশ করে কি? মাৎসান্যায় নির্দেশ করে রাজনৈতিক পরিস্থিতি। মৎস্যময় ভারত না, রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল? অস্থিতিশীল ছিল। মাৎসান্যায় নির্দেশ করে কোন সময়কাল? শশাঙ্ক পরবর্তী সময়কাল। শশাঙ্ক মারা যাওয়ার পর আমাদের এই বাংলার অবস্থা একেবারেই বিশৃঙ্খল হয়ে যায়, একটা রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান করে এবং গোপালের ক্ষমতা গ্রহণ মানে পাল বংশের সূচনা দেখি হয়ে যায়। এই মাৎসান্যায় সমাপ্তি হয়ে যায়, বিশেষ করে গোপাল যে সময় ক্ষমতায় আসছে তারপরে থেকে এটার সমাপ্তি হয়ে যায়। মূলত পাল তাম্র শাসন পর্যন্ত এটা চলমান ছিল। মাৎসান্যায় নির্দেশ করে গোপালের আগমন। গোপালের আগমন, গোপালের আগমন। আশা করি বিষয়টা ক্লিয়ার। মাৎসান্যায় কোন শাসন আমলে দেখা যায়? এটা হলো পাল তাম্র শাসন আমলে, বাট গোপাল যখন ক্ষমতা গ্রহণ করছে তারপরে থেকে এটা বিলুপ্তি হয়ে যায়। মাৎসান্যায় সম্পর্কে জানার উৎস কি? মাৎসান্যায় সম্পর্কে জানার উৎস হইল সন্ধ্যাকর নন্দীর বিবরণ। সন্ধ্যাকর নন্দীর বিবরণ থেকে আমরা মাৎসান্যায় সম্পর্কে জানতে পারি। বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করে কে? গোপাল। গোপাল করেছে বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন। প্রায় 400 বছরের মতো তারা শাসন করেছে। অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন। 400 বছরের মতো তারা শাসন করেছে। বরেন্দ্র যে রাজাদের পিতৃভূমি। বরেন্দ্র কোন রাজাদের পিতৃভূমি? বরেন্দ্র হইল পাল রাজাদের পিতৃভূমি। আর সেনদের যদি কথা বলা হয় তাহলে হইল দাক্ষিণাত্য। সেনদের কথা বললে এখানে দাক্ষিণাত্য হবে। তাহলে পাল যে রাজাদের পিতৃভূমি মানে যেখানে তাদের পূর্বপুরুষরা বসবাস করেছে, এটা কারা? এটা হইল পাল রাজা। এটা কোথায়? বরেন্দ্র। বরেন্দ্র, এই বরেন্দ্র অঞ্চল কিন্তু তারা হারিয়ে ফেলছিল। ওই যে সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল আর কি, দিব্যক সে বিদ্রোহ করে কিন্তু কি করেছিল? অঞ্চলটা কেড়ে নিয়েছিল, যদিও পরবর্তীতে তারা আবার নিয়ে নেয়। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম হলো পাল রাজবংশ। প্রায় 400 বছরের মতো তারা কি করেছে? শাসন করেছে। নিম্নের কোন বংশ প্রায় 400 বছর? এটা আমরা বলে ফেলেছি, পাল বংশ। তারপরে বাংলার প্রাচীন পাল রাজবংশ কোন ধর্মের ছিল? এনারা বৌদ্ধ ছিল। বৌদ্ধ ছিল। এই যে তুমি বাংলায় যে বিহারগুলো দেখো, সম্পর বিহার অথবা যে কোনো বিহার রিলেটেড, এই সবগুলো কিন্তু বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। বিহার সরাসরি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত বিহার। আর মন্দির যেটা, এটা হিন্দুদের সাথে সম্পর্কিত। আমরা দেখবো বিভিন্ন ধরনের মন্দির। পালদের পর কোন বংশ শাসন করেছে? পালদের পরে ইয়েরা শাসন করেছে এখানে, পালদের পরে তুর্কিরা শাসন করেছে। দেখছো কোশ্চেনটা কিন্তু ঘোরাই দিছে। এনারা চাইলে কিন্তু পালদের পর সেন রাখতে পারতো, সেন কিন্তু দেয় নাই, তুর্কি দিয়েছে। তুর্কিরা কিন্তু আমাদের বাংলায় শাসন করেছে। আর তুর্কিদের শাসনের পর আমরা দেখতে পাই এখানে হইল স্বাধীন সুলতানি আমল, তারপরে আমরা মুঘল শাসন, আফগান শাসন, এগুলো আমরা দেখতে পাই। আফগানের পর আমরা মুঘলকে দেখতে পাই। বাংলার সবচেয়ে প্রাচীন চিত্রকলা বা পুঁথি শিল্প নিচের কোনটি? আচ্ছা, কোন যুগের বলছে? ওকে, ঠিক আছে, এটা আমাদের পাল যুগের হবে। পাল যুগের হবে। কোনটি? এটা আসবে কিছুক্ষণ পরে। পাল যুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা হইতো? সবগুলো তালপাতার উপর। তালপাতার উপর এগুলো আঁকা হইতো। আর তালপাতার উপর বিভিন্ন ধরনের ধর্মীয় বাণীও লেখা হইতো। আর পরবর্তীতে কিন্তু এগুলো সংরক্ষণ করার জন্য অ্যাকচুয়ালি তাম্র শাসন বা তামার পাত্রে যে লেখন পদ্ধতি, তাম্রলিপি, এটা কিন্তু বেশি প্রচলিত হয়, যাতে ধর্মীয় বাণীগুলো না হারায় যায় আর কি, এবং রাজার বিভিন্ন ধরনের আদেশগুলো। তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন? আচ্ছা, এটা অলরেডি শেষ হয়েছে। পাল যুগের চিত্রকলার নিদর্শন পাওয়া যায় কোথায়? পাওয়া যায় কোথায়? এটা পাওয়া গিয়েছে চিত্র সংযুক্ত পুঁথিতে। চিত্র সংযুক্ত পুঁথিতে। বাংলার প্রাচীনতম ছবির নিদর্শন কোনটা? প্রজ্ঞা পারমিতা। এই যে
প্রজ্ঞা পারমিতা, প্রজ্ঞা পারমিতা, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখিও। প্রজ্ঞা পারমিতা, অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতা, 8000 জ্ঞানের পঙ্কোক্তি, অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতা। আমাদের জি কালিমের সাজেশন বই এগুলো অনেক সুন্দর করে সাজানো আছে, অনেক সুন্দর করে সাজানো আছে। তুমি 1000 পেজে যে বইগুলোই পড়ো না কেন, আমাদের এই বই পড়লে তুমি জাস্ট ইউনিভার্সিটির জন্য যে বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এটা তুমি ইজিলি বুঝতে পারো। জি আলটিমেট রকমারিতে অ্যাভেলেবল আছে বা আমাদের কাছে নক দিও, তুমি নিতে পারবা। কৈবর্ত বিদ্রোহ, কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল কার সময়ে? এটা দ্বিতীয় মহিপালের সময়, দ্বিতীয় মহিপালের সময়। কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিল? দিব্য বা দিব্যক, দিব্য বা দিব্যক। তারপরে পাল শাসন রচিত একটি কাব্য হইল কোনটা? রামচরিতম, রামচরিতম, রামচরিতম এটা কে লিখেছে? সন্ধ্যাকর নন্দী। তো ওই জন্যই কিন্তু যখন আমরা মাৎস্যন্যায়ের বিষয়টা আলোচনা করেছিলাম যে মাৎস্যন্যায়ের কনসেপ্টগুলো আমরা কার কাছ থেকে জানতে পারবো, এটা কিন্তু অবশ্যই হবে সন্ধ্যাকর নন্দী, সন্ধ্যাকর নন্দী। খড়গ বংশ তেমন একটা ইম্পর্টেন্ট না, এনারা দক্ষিণ বাংলায় ছিল, দক্ষিণ বাংলায় ছিল। সেন বংশ, সেনদের রাজাদের ধর্ম কি ছিল? রাজাদের ধর্ম ছিল হিন্দু। এখানে সেন এবং গুপ্তদের হিন্দু ছিল, হিন্দু ছিল। আর পালরা কারা ছিল? পালরা বৌদ্ধ ছিল, পালরা বৌদ্ধ ছিল এবং মৌর্যদের মধ্যে বেশিরভাগ বৌদ্ধ ছিল। সেন বংশের আদি নিবাস কোথায়? সেন বংশের আদি নিবাস দাক্ষিণাত্য, আমি কিছুক্ষণ আগে বলেছি। তাহলে সেন বংশের আদি নিবাস দাক্ষিণাত্য। আবার পালদের আদি পুরুষ বা পূর্বপুরুষদের বসবাস কোথায় ছিল? বরেন্দ্র। তাহলে দাক্ষিণাত্য একটা, বরেন্দ্র। দাক্ষিণাত্য মানে দক্ষিণ ভারতের কথা বলা হচ্ছে এখানে। বিজয় সেন, বিজয় সেন সামন্ত রাজা থেকে স্বাধীন রাজা হয়েছে কে? স্বাধীন রাজা হয়েছে বিজয় সেন, বিজয় সেন। বিজয় সেন প্রথমে একজন সামন্ত শাসক ছিল বা সামন্ত রাজা ছিল, যে সময় আমরা যেরকম আমরা পড়েছিলাম এর আগের ক্লাসে শশাঙ্ক, তিনি একজন মহা সামন্ত ছিল আর কি, মহা সামন্ত ছিল, ঠিক এরকম আর কি। ইনি একজন সামন্ত শাসক ছিল, পরবর্তীতে তিনি স্বাধীন রাজা হয়েছে। এই বিজয় সেন কিন্তু যেই সময় পালদের কৈবর্ত বিদ্রোহ হয় আর কি, তার পরবর্তী সময় পালরা যখন আবার কি করে বরেন্দ্রটা দখল করে, সেই সময় কিন্তু তিনি সাহায্য করেছেন। এই জন্য পরবর্তীতে ওনাকে কি করা হয়েছিল? স্বাধীন হিসেবে শাসন করতে দেওয়া হয়েছিল। বিজয় সেনের প্রথম রাজধানী কোথায়? বিজয় সেনের প্রথম রাজধানী হইল হুগলিতে, হুগলিতে। বিজয় সেনের প্রথম রাজধানী হুগলিতে। বল্লাল সেন বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেন কে? কৌলিন্য প্রবর্তন করেছে বল্লাল সেন। কৌলিন্য প্রথা বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? কৌলিন্য প্রথা বলতে বোঝানো হয় 36 বছর পর পর, 36 বছর পর পর ভালো ও খারাপ কাজের উপর ভিত্তি করে কুলীন ও অকুলীন নির্ধারণ করা হয়। দুঃখজনকভাবে পরবর্তীতে এটা বংশানুক্রমিক হয়ে যায়, যার কারণে অর বংশ ছোট, অর বংশ এরকম বিষয়গুলো চলে আসে হিন্দুদের মধ্যে আর কি, শ্রেণী বিভাজনের কনসেপ্ট। এই কৌলিন্য প্রথা আর হিন্দুদের মধ্যে যে ভাগটা রয়েছে ব্রাহ্মণ ক্ষত্র, তারপরে আরো কি কি জানি আছে না, এটার সাথে কিন্তু মিল না, এটা কিন্তু আলাদা, এটা কিন্তু আলাদা। ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র এটা আসছে তোমার আর্যদের কনসেপ্ট থেকে, আর্যদের যাদের মেইন ধর্মগ্রন্থ ছিল বেদ, বেদ আর্য সমাজ যাদেরকে বলা হয় অ্যাকচুয়ালি। ওকে, দান সাগর অদ্ভুত সাগর গ্রন্থ রচনা করেছে কে? রচনা করেছে এটা? এটা রচনা করেছে হইল তোমার বল্লাল সেন, বল্লাল সেন রচনা করেছে। আর এই যে অদ্ভুত সাগর এটা অসমাপ্ত থেকে যায়, এই যে অতে অসমাপ্ত, অতে অদ্ভুত, এটা এটা শেষ করেছে হইল লক্ষণ সেন, তার ছেলে লক্ষণ সেন এটা সে সমাপ্ত করেছে। ওকে, লক্ষণ সেন নামে একটা আলোচনা করে। অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি সমাপ্ত করেছে কে? লক্ষণ সেন, যিনি সেন বংশের সর্বশেষ স্বাধীন রাজা ছিল, স্বাধীন রাজা ছিল। তারপরে কিছু সময় বিশ্বরূপ সেন এবং কেশব সেন শাসন করেছে। একবার শেষ শাসক বললে আমরা কেশব সেনকে দাগাবো। বক্তের খিলজি বঙ্গ বিজয়ের সময় বাংলার শাসক ছিল লক্ষণ সেন, লক্ষণ সেনকে পরাজিত করে বাংলাটাকে দখল করা হয়েছিল। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিল? লক্ষণ সেন। বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা, এখানে আর লক্ষণ সেন হবে না, এখানে হবে কেশব সেন। বলা হয়েছে সেন বংশের 1014 থেকে 1230 খ্রিস্টাব্দ, মানে শেষ শাসনকর্তা এটা কি হবে? এটা হইলো কেশব সেন, কেশব সেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, তো আমরা আমাদের দুইটা ভিডিওর মাধ্যমে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসের যে এমসিকিউ গুলো আছে এগুলো এক নজরে দেখানোর ট্রাই করলাম। তো এই ভিডিওটা তোমার অনেক বেশি উপকারে লাগবে। কিরকম করে? তুমি যখন পড়াটা কমপ্লিট করে আসো জাস্ট ভিডিওটা দেখলা, ও আচ্ছা এখান থেকে এই এমসিকিউ আসে, ওকে ঠিক আছে, তোমার পড়াটা ভালোভাবে মনে থাকবে, এই আর কি, এটা ইম্পর্টেন্ট ছিল। আমাদের কয়েকটা ব্যাচ লঞ্চ করা হয়েছে আর রিসেন্টলি এটার ক্লাস শুরু হয়ে যাবে সামনে 8 তারিখ থেকে। তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। এবার কিন্তু 3টা প্রিমিয়াম বই পাচ্ছ, তারপর 324 ঘন্টা মেন্টরিং, প্রবলেম সলভিং এর সুযোগ পাচ্ছ, 1+1 টেস্ট, মেমোরাইজিং টেস্ট, কোশ্চেন ব্যাংকিং টেস্ট, অনেক অনেক অপরচুনিটি তোমাদের সামনে রয়েছে। তো এই নাম্বারে নক দিয়ে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো বা আমাদের আগে ক্লাসগুলো দেখো কিরকম আমাদের বেসিক ক্লাসগুলো হয়।